জানাচ্ছি জনাব মাহমুদ জামান, সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। সংক্ষিপ্ত আলোচনার জন্য তার অনুরোধ জানাচ্ছি। উপস্থাপন করেছেন অনেক তথ্য সহ, আর এর সাথে আমরা একটা বাড়তি পাওয়া পেয়েছি, সেটা হচ্ছে যদিও আজকের মূল আলোচনাটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা, কোরিয়ার যারা উপস্থাপন করলেন যে বেস্ট প্র্যাকটিস কিভাবে কোরিয়াতে হয়েছে, এটা আমার মনে হয় যে আমাদের সবার জন্যই একটা বাড়তি পাওয়া, এবং সেটা নিয়ে আসলে আলোচনার সুযোগ নেই, কিন্তু আমার মনে হয় যে সেটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে চোখ খুলে দিয়েছে। যারা মাহমুদুর রহমানের এখানে একটা তথ্য আছে, যেখানে আছে যে আমাদের সরকারের কাঠামোতে আইসিটি জনবল পদ আছে 260টি, বর্তমানে বিদ্যমান আছেন 128 জন এবং শূন্য আছে 132 জন, অর্থাৎ পদে যারা আছে তার চেয়ে শূন্য পরিমাণ একটু বেশি। তবে সেটা দিয়ে কিন্তু সেই তথ্যটাকে যদি আমি বিবেচনা করি, তাহলে একটা ব্লিক পিকচার, একটা মানে অন্ধকার চিত্রই আমাদের কাছে মনে হবে যে ডিজিটাল বাংলাদেশের এত বড় স্বপ্ন, তার মধ্যে 132 জন দিয়ে বা 128 জনকে দিয়ে আমরা করতে যাচ্ছি। আসলে পাশাপাশি আরেকটা তথ্য আমাদের কাছে আছে, সেটা হচ্ছে বাংলাদেশের পপুলেশন ডেমোগ্রাফি। This is a nation where 65% of the population is under 25, এবং সেই তথ্যটা কিন্তু আমাদেরকে দেখায় যে এই নেশনে ডিজিটাল বাংলাদেশের দিকে যেতে পারে। কারণ 25 বছরের নিচে যারা আছেন তারা কিন্তু মাউসকে ইঁদুর মনে করে না, তারা মনে করে কম্পিউটার একটা যন্ত্র। তারা উইন্ডোকে জানালা মনে করে না, তারা বলে যে উইন্ডোজ একটা প্রোগ্রাম। তারা বুটকে জুতা মনে করে না, তারা বুঝে যে কম্পিউটারটাকে বুট করতে হবে। কাজে এইভাবে যে পপুলেশনটা গড়ে উঠছে বা আছে, যে প্রজন্ম, সেই প্রজন্মকে যদি সত্যিকার অর্থে আমরা কিছু টুলস হাতে ধরিয়ে দিতে পারি, কিছু শার্পেন করে দিতে পারি তার চিন্তা শক্তিকে, তাহলে ম্যাজিক্যালি এই ডিজিটাল বাংলাদেশটা করা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কতগুলো শর্টকামিংস বা দুর্বলতা আছে। কিরকম যে আসলে ডক্টর সুরাইয়া পারভীন যেটা বললেন যে আসলে ঠিক অভিযোগ না, বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে যে রিকোয়ারমেন্ট, সেখানে একটা ছোট্ট ব্রিজ, একটা সেতু তৈরি করার ব্যাপার আছে, এবং সেটা কিন্তু এখন অলরেডি হচ্ছে। এবং সেটা শুধু এখানে এই ডিজিটাল বাংলাদেশটা করতে হলে সরকার, বিশ্ববিদ্যালয় সমূহ, ইন্ডাস্ট্রি অর্থাৎ সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সফটওয়্যার সার্ভিসেস যে ইন্ডাস্ট্রি, এবং সবাই মিলে, এবং শিক্ষা ব্যবস্থা, এই পুরোটা কিন্তু একটা, অর্থাৎ অল রোডস লিডস টু আইটি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। সেটা আমাদের অজান্তেই আসলে প্রয়োজনের তাগিদে সেটা কিন্তু গড়ে উঠছে। আজকে যে এত বড় আয়োজন, সেখানে অ্যাক্সেস টু ইনফরমেশন, প্রধানমন্ত্রী কার্যালয়ে ইউএনডিপির আর্থিক সহায়তা হচ্ছে, তারা যে আয়োজনটা করেছে এটা কিন্তু তাদের দায়িত্ব আসলে না। কিন্তু দেখা যাচ্ছে যে প্রয়োজনে কিন্তু সমস্ত মন্ত্রণালয়, সমস্ত অধিদপ্তর, তারা কে কি করছেন, আইটি রিলেটেড কি কি করছেন, সমস্ত কিছু নিয়ে এখানে পর্ষা সাজিয়েছেন, এবং তারা বলছেন যে আমরা এটা করতে চাচ্ছি। আমরা জানি যে যারা যারা আইটি ব্যবহার করছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু সবাই এখন ঘোষণা করছে, আজকের পত্রিকায় আছে, প্রথম আলো পত্রিকায় দেখলাম বা অন্যান্য পত্রিকায়, যে ঢাকা কাস্টম হাউস তারা 87 কোটি টাকা বেশি আর্ন করেছে এইবারের রেভিনিউ আছে। চিটাং কাস্টম হাউস 3000 কোটি টাকা বেশি আর্ন করেছে ডিউ টু অকুপেশন, ডিউ টু ইউজ অফ টেকনোলজি। গতকাল পত্রিকায়, একটা পত্রিকায় উঠেছে, আপনারা জানেন, নিশ্চয়ই দেখেছেন, যে সাউথ ইস্ট এশিয়ার 69টা পোর্টের মধ্যে সবচেয়ে এফিসিয়েন্ট পোর্ট হচ্ছে চিটাং চট্টগ্রাম বন্দর। অথচ আমরা সবসময় চট্টগ্রাম বন্দরকে কিন্তু গালিয়ে দিচ্ছি। আমি নিশ্চিত যে এই ধরনের একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাও ইউএন একটা প্রতিষ্ঠানের রিভিউ অনুযায়ী 69টা পোর্টের মধ্যে সবচেয়ে ভালো, এমনকি সিঙ্গাপুর যেখানে 8ম স্থান, সেখানে এত কম ইকুইপমেন্ট ব্যবহার করে 1.5 মিলিয়ন টিউজ করছে, এটা সবচেয়ে ভালো। আমাদের কোন একটা পত্রিকার 3য় পাতায় এসেছে। আমি নিশ্চিত যে এটা যদি ভারতবর্ষের কোথাও হতো, এটা প্রথম পাতার সবচেয়ে বড় হেডলাইন। কারণ আমাদের হচ্ছে
যে আমরা আমাদের ক্যাপাবিলিটি গুলো, আমাদের দক্ষতা গুলো, আমাদের অর্জন গুলো, আমাদের শক্তি গুলো, আমাদের সামর্থ্য গুলো আমরা তুলে ধরি না। আমরা সবসময় একটা নেগেটিভ বিষয়ের মধ্যে থাকি, কারণ আমাদের পত্রিকার হেডলাইন হচ্ছে কোন রহস্য সংবাদ অথবা রাজনৈতিক বিতরণের সংবাদ, ওগুলো হচ্ছে হেডলাইন, আর এই অ্যাচিভমেন্টের সংবাদগুলো হচ্ছে তৃতীয় পাতার কোন একটা কোনায় থাকতে হবে। যাই হোক, আমি সেই কাজে যাচ্ছি না। আমার মনে হয় যে আমাদের স্কিলস ডেভেলপমেন্টের ব্যাপারে এই সর্বব্যাপী যদি আমরা উদ্যোগ গ্রহণ না করি, অর্থাৎ যে ভালো ছবি আঁকে সেও কিন্তু আইটি এই ডিজিটাল বাংলাদেশের একজন স্কিল হতে পারে, কারণ হচ্ছে আজকে গ্রাফিক পিপল 300 জন 345 জনের কোম্পানি, তারা কিন্তু খুব বেশি কিছু করে না, তারা শুধু ছবি আঁকতে পারে। আজকে সফটওয়্যার প্রায় 150 জন কোম্পানি, তারা কিন্তু আর কিছু জানে না, শুধু ছবি আঁকতে জানে। আজকে ল্যাটিটিউড 23 তারা কিন্তু শুধু কিছু জানে না, শুধু আর্কিটেকচার ডিজাইন করতে জানে। আরো কিছু কিছু এরকম অনেক নাম দেওয়া যাবে যারা বাইরের জন্য কাজ করছে। এখন আমাদের যদি ডিজিটাল বাংলাদেশ করতে হয়, তাহলে আমাদের ভিতরের জন্য এই শক্তিটাকে বাড়াতে হবে, এবং সেই বাড়ানোর ক্ষেত্রে আমরা মনে করি যে বিজ্ঞানের প্রতি পড়াশোনার আগ্রহ কিন্তু কমে গেছে, খুব দুর্ভাগ্যজনক। যেটা 2000 সালে ছিল ইন্টারমিডিয়েট থেকে বিজ্ঞানে ভর্তি হওয়ার সংখ্যা ছিল 43.2%, এখন 2010 সালে এটা 24.6%, অর্থাৎ প্রায় অর্ধেক ভর্তি হয় বিজ্ঞান, এবং এটা খুবই আশঙ্কাজনক। অথচ আমাদের দেশ কিন্তু, আমাদের ঐতিহ্য হচ্ছে বিজ্ঞান, আমাদের অর্জন হচ্ছে বিজ্ঞান। বোস আইনস্টাইন থিওরি, সত্যেন বোস কামস ফ্রম বিক্রম, অর্থাৎ বাংলা। জগদীশ চন্দ্র বোস যিনি আবিষ্কার করেছেন যে গাছেরও প্রাণ আছে, তিনি কিন্তু এই বাংলা। জগদীশ চন্দ্র বোস আসলে রেডিও আবিষ্কার করেছিলেন, কিন্তু প্যাটেন্টের টাকা না থাকার কারণে মার্কনি বিশ্বব্যাপী রেডিওর আবিষ্কার করেন। কাজে আমাদের কিন্তু এই ধরনের বিজ্ঞানে একটা সময় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট হিসাবে পরিচিত ছিল, ব্রিটিশ ভারতে প্রচলিত ছিল, বাট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস ইন্ডিয়া। কেন আমরা এগুলো সেগুলো কিন্তু আমাদের মনে হয় যে বিবেচনা করতে হবে, যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে হবে, এবং সেটার দায়িত্ব কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ের না, ইন্ডাস্ট্রিরও দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। আমরা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যেহেতু বেসিস, আমরা গণিত অলিম্পিয়াডের মহাসচিব এখানে উপস্থিত আছেন, তাদের কিছু প্রস্তাব দিয়েছি যে তারা গণিত অলিম্পিয়াড করে কিন্তু সারা দেশে একটা জাগরণ সৃষ্টি করে দিয়েছে শিশু কিশোরদের মধ্যে, যে গণিতটা ভীতির ব্যাপার না, এটা আনন্দের ব্যাপার। আমরা বলেছি যে ঠিক আছে, আসেন আমরা একসাথে স্লোগান তুলি, গণিত আমার ভিত্তি, আইটি আমার পেশা। অর্থাৎ আইটিটা একটা পেশা হিসাবে নিয়ে আসতে হবে, এবং সেটা একটা জাগরণ ঘটাতে হবে। আমরা এই কলেজ লেভেলে গিয়ে আগামী 25 জুলাই থেকে আমরা প্ল্যান করেছি যে 7টা বিভাগীয় শহরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা এটা বলবো যে ম্যাথ ইজ মাই ফাউন্ডেশন, আইটি ইজ মাই ক্যারিয়ার। এইভাবে একটা ক্যাম্পেইন অ্যাওয়ারনেস দেওয়ার কথা হবে, বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। এবং আমরা জানি যে আসলে যে এই ক্ষেত্রে ইতিমধ্যে কতগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল, বিশেষ করে কম্পিউটার কাউন্সিল, সেখানে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে আইটি প্রফেশনালস স্কিলস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম। অনেক চিন্তা ভাবনা করে অনেক বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রি, আমরা সবাই বিভিন্ন অ্যাসোসিয়েশন, মন্ত্রণালয় সবাই মিলে আমরা ঠিক করলাম যে আমাদের যদি এই ব্রিজটা তৈরি করতে হয়, তাহলে শেষের দিকে একটা বছর অর্থাৎ 2টা সেমিস্টার সেখানে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাদেরকে কাজ দেওয়া হবে, কাজ করবে, এবং আমরা একটা ফিনিশিং স্কুলের মতো করবো, যেখান থেকে আসলে এই গ্যাপটা। কারণ আমি সম্পূর্ণ একমত ডক্টর সুরাইয়া পারভীনের সাথে যে ইউনিভার্সিটি হচ্ছে এডুকেশন সেন্টার, ট্রেনিং সেন্টার না, কাজে তারা কিন্তু ট্রেনিং করবে না। সেই জায়গায় আমার মনে হয় যে দুর্ভাগ্যজনক ভাবে কিছুদিন আগে মন্ত্রী পরিষদের সবাই সেই প্রজেক্ট বাতিল হয়ে গেছে। কারণ সেটা আসলে করার জন্য আমরা এটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কোম্পানি নাম দিয়েছিলাম। তো দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে কোম্পানি শুনলেই মনে হয় ব্যবসা শুনলেই মনে হয় যে কোনো ধান্দা আছে। আসলে আমার মনে হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
এই বিষয়টা হলে আমাদের ব্যবসা সম্পর্কেও সরকারি প্রতিষ্ঠান সমূহের চিন্তা চেঞ্জ করতে হবে। অর্থাৎ টোটালি যদি আমরা চেঞ্জ না করতে পারি, আমরা যদি ধরেই নেই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করতে গেলে আমাদের আঙিনায় কেন প্রাইভেট এন্টারপ্রাইজ ঢুকবে, যেমন ঠিক আমরা কাস্টম হাউসে যেরকম প্রতিবন্ধকতার শিকার হয়েছি, কোর্টে যেরকম শিকার হচ্ছি, ল্যান্ডে যেরকম শিকার হচ্ছি, সর্বত্রই মনে হয় যে তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিভাবে করবে। আমার তো মনে হয় ইন্ডাস্ট্রি প্রতিনিধি হিসাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইজ দ্য ওনলি ওয়ে ফর এ সাস্টেইনেবল সার্ভিস ডেলিভারি, আদারওয়াইজ এটা কিন্তু সাস্টেইনেবল হবে না। আমরা দেখেছি ল্যান্ডে 7টি পাইলট প্রজেক্ট হয়েছে, সবগুলো সাকসেসফুল প্রজেক্ট, সবগুলো টাকা পয়সা শেষ দেওয়া হয়ে গেছে, কিন্তু সেগুলো কোনোটা প্রিন্টারের অভাবে চলে না, কোনোটা হয়তো টোনার ছিল না বা টোনার কে কেন হবে তার বাজেট কোথায় সেটার জন্য হয় না, কোনোটা হয়তো যে ছিল ট্রেন উনি বদলি হয়ে গেছেন, বদলি তো হবে, সরকারি অফিসে বদলি হবে না, তার না কাজে বদলি হয়ে গেছে, কাজে এই সমস্ত নানা বুদ্ধিতে কিন্তু সেগুলো হয় না। কাজে আমরা এখনো আশঙ্কাগ্রস্ত যে আজকে যে সুন্দর সুন্দর প্রজেক্টগুলো হচ্ছে এটুআই অধীনে, উইকুইন ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয়ে, যদি এটাকে কোনো একটা বিজনেস মডেলে না দেওয়া যায়, অর্থাৎ রেভিনিউ মডেল যদি না থাকে বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ না হয়, এটা সাস্টেনেবিলিটি কিন্তু একটু কোশ্চেন হবে। সেই কারণে আসলে স্কিল হিউম্যান রিসোর্সে এটা কিন্তু বিভিন্ন পর্যায়ে দরকার। আমরা মনে করি যে একজন ভালো আরবি জানে, হি ইজ এ স্কিল পার্সন, কারণ সে কিন্তু অ্যারাবিক কল সেন্টার চালাতে পারে। যে ভালো ইংরেজি বলতে পারে সেই স্কিল, যে শুধু সুন্দরভাবে কথা বলতে পারে, এই গ্রামীণের কল সেন্টার ধরলে মনে হয় যে সে এত সুন্দর সেবা দিচ্ছে। কাজেই আমাদের যে এটা আছে, আমাদের শুধু অনেক সময় মনে হয় যে ডিজিটাল বাংলাদেশের জন্য স্কিল হিউম্যান রিসোর্সেস মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। আসলে প্র্যাকটিক্যালি তা না। আসলে যে কোনো ডিসিপ্লিন থেকেই কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা, আমাদের ডিজিটাল বাংলাদেশের সহজ ডেফিনিশন যদি বলি, এমব্রেসিং টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা উন্নয়নের জন্য প্রযুক্তিকে আলিঙ্গন করছি। কাজে সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত শিক্ষা ব্যবস্থা জুড়ে আমরা স্কিল ডেভেলপ করতে পারি। সে কারণে আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে যে ইনসাফের মতো যে কর্মসূচিটা নেওয়া হয়েছিল, যে প্রজেক্টটা নেওয়া হয়েছিল, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু এখানে আছেন, আমি মনে করি সেটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আবার শুরু করা যায় কিনা, কারণ সেই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের লাগবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি সেটাও করে তুলতে হবে, কারণ আসলে হিউম্যান ক্যাপিটাল দিস ইজ হিউজ রিসোর্সেস। এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের এই অল্প দেশ, এই ছোট্ট দেশে 15 কোটি মানুষ, 7.5 কোটি মানুষের হাতে মোবাইল ফোন আছে, তারা ব্যবহার করছে, শুধু কথা বলছে না, তারা ডাটাও দিচ্ছে, বাজার করতেছে, কৃষি তথ্য দেখতে ইনফরমেশন নিচ্ছে, ডেটা পাস করছে। আজকে আইটি ব্যবহার নানাভাবে আজকে বৃদ্ধি হয়েছে। আজকে ট্রেনের টিকিট করার জন্য কেউ স্টেশনে যায় না, তার ব্যাংক ব্যালেন্স দেখার জন্য ব্যাংকে যায় না, তার মোবাইল ফোনে টাকা ভরার জন্য সে স্টোরে যায় না, তার রেজাল্ট দেখার জন্য বোর্ডে যায় না। পৃথিবীর বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট এখন প্রকাশিত হয় না, কারণ সেটা এখন অনলাইন ভার্সনে আছে। পৃথিবীর বিখ্যাত পত্রিকা সায়েন্স, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর এখন প্রকাশিত হয় না। আমাদের দেশে যে পত্রিকাগুলো সার্কুলেশন 1000 আর অনলাইনে লক্ষ লক্ষ পাঠক তারা সেটা পড়ছে, তাতে আমাদের জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জীবন পরিবর্তনের সাথে আমরা যদি এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হিউম্যান ক্যাপিটাল, এটাকে ক্যাপিটাল হিসাবে গড়ে তুলতে পারি, আমরা দৃঢ়ভাবে মনে করি যে আমাদের দেশের অর্থনীতির চেহারা বদলে যাবে। 5-7 বছরের মধ্যে আইটি উইল বি লাইফলাইন অফ আওয়ার ইকোনমি, যদি আমরা প্রকৃতভাবে মানুষগুলোকে তৈরি করতে পারি। সেই আহ্বান জানিয়ে এবং সবাই মিলিতভাবে আমরা সেটা করব। ইন্ডাস্ট্রি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার, সরকারি প্রতিষ্ঠান সবাই মিলে আমরা এটা করবো, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।